3টে স্ট্রাইক চ্যানেল শেষ। আমার অবস্থা বুঝতে পারছো? আমি এখন এই চাপ খেয়ে রয়েছি। টোটো ঘোরানো যাবে না, সরু রাস্তা। ও মা, পিছনে যেতে হচ্ছে। কিন্তু ইউটিউবের একটা গাইডলাইন ছিল যেটা আমি জানতাম না, সেটাই একটা বিভৎস বড় ভুল হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলের জন্য। মানুষকে কি বিশ্বাস করবে ভাই, বয়স্ক মানুষ বলে আমি একটু ভিতরের দিকে ঢুকে ছাড়তে এলাম। এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে এখন, যেখানে দাঁড়িয়ে আমার ইউটিউব আর্নিং অনেকটা ড্রপ করে যেতে পারে। জানোই তোমরা, যখন আমার মুড ফুড অফ থাকে তখন সাইকেল চালাই ভাই, মজা লাগে। গুড মর্নিং ভাই সবাইকে। মুড ফুড একটু অফ ছিল কালকে, তার জন্যই ভিডিও বানাইনি। আর প্রবলেম চলছে একটা, সেটা হচ্ছে ইউটিউব রিলেটেড। ইউটিউবের অনেকটা আর্নিং আমার বিপদে আছে এখন। সবটাই বলবো আজকের ভিডিওতে, স্টে টিউন। এখন বেরিয়ে পড়েছি এপিসোড বানানোর জন্য। তো আমার একটু দুদিন সময় লাগলো রেজিস্ট করতে, কারণ একটার পর একটা মেল ঢুকছিল ইউটিউব থেকে, আর আমি চমকে উঠছিলাম, কারণ এটা আগে কখনো ফেস করিনি। তো সব মিলিয়ে ভাই কাটেনি, কষ্ট হচ্ছিল, খারাপ লাগছিল, নিজের ওপরে রাগ হচ্ছিল, রিগ্রেট হচ্ছিল, ডিমোটিভেট লাগছিল। তো আমি কি করলাম, যে সেই মোমেন্টে যে আরও নিজেকে পুশ করে আরও 5টা কাজ করব, সেটা আমি করিনি। কারণ আমার মনে হয়েছে আমি যখনই এরকম সিচুয়েশানে পড়ে যাই, যেখানে খারাপ সিচুয়েশান, একটু ওয়েট করি, আশপাশটা দেখি, বুঝি, যা যা শিক্ষা নেওয়ার সেই ভুল থেকে সেগুলো শিখি, তারপরে সামনের দিকে এগোই। তো 1-2 দিন এনাফ ছিল, নিজের মতো করে ভেবেছি, পুরোটা দেখেছি। আর ঝাপ করে মেলগুলো ঢুকছিল, আমি ভাই কেঁপে গেছি ভাই। আমার চ্যানেলের ভিডিও পরপর যা ছেড়েছি, তার মধ্যে অনেক ভিডিও দেখলে বুঝতে পারবে যে মেলের জন্য কি এফেক্ট করেছে, মানে ইউটিউবের জন্য কি এফেক্ট করেছে ভিডিওগুলোতে, যা তা এফেক্ট হয়েছে আর কি, ভাবতে পারবে না। তো তারপরে গিয়ে আজকে আবারও বেরিয়েছি, কারণ এপিসোড তো বানাতেই হতো। যেমন চলছে জীবন ভাই, কোনো ব্যাপার না। জয় জগন্নাথের নাম নিয়ে আজকে এপিসোড শুরু করা যাক। আজকের এপিসোড আবার 81। চলো স্টার্ট করি। টোটো এখন রাস্তায় উঠলেই ধরে নিচ্ছে আর কি, 4 দিন 5 দিন করে আটকে রাখছে, এইরকম জ্বালাচ্ছে। কি বলো পদ্মপুকুর দিয়ে তো ব্যাক করিয়ে দিয়েছে। পদ্মপুকুর থেকে ব্যাক করাচ্ছে তো। আমাকে একদিন ধরেছিল ওভারব্রিজের ওই হাসপাতালের কাছে, পুরো সকাল থেকে দাঁড় করিয়ে রেখেছিল, রেখে 7 ঘন্টা পরে ছেড়েছে। আর অন্যদের সব এই পারে যাদের ধরছে, রেলগেটের এই পারে 4 দিন 5 দিন করে টোটো থানায় ঢুকিয়ে দিয়েছে। ওই আমাদের কাছের বাজার মোড়ে যেটা ধরছে, কিন্তু ওদের তো আটকাবার নিয়ম নেই ভাই। এপিসোডের টাকা কমপ্লিট করার জন্য কি না করতে হচ্ছে। ও তেরা, এত গলি নেই এখানে, টোটো ঘোরাবো থেকে বুঝতে পারছি না। দেখো এন্ড রাস্তার এই পারে একদম পুরো শেষ, ধার ধরে যাচ্ছি। পাড়ার রাস্তা ভাই, আমাকে বললো কাকিমা যে যাওয়া যাবে, দেখি অ্যাজ আ বিগ ড্যাড। ওকে, একটা টার্ন, এখানে ভুল টার্ন, সেটা এটা দিয়ে চলে যাবো সোজা, দেখি। কাকিমা এটা দিয়ে সোজা গেলে মেন রোড উঠে যাবে? আচ্ছা, এটা হচ্ছে মা কালীর মন্দির। জয় মা কালী, মা গো রক্ষা করো মা। কটা বাজে দেখো, এখন 1:30 বাজে। সামনে বেরোনো যাবে না, সরাতে হবে এটা। 120 টাকা ভারী পড়ে গেছে ঘোড়াটিম, এখান থেকে টোটো ঘোরানো যাবে না, সরু রাস্তা। ও মা, পিছনে যেতে হচ্ছে। চালারে ভাই, মানুষকে কি বিশ্বাস করবে ভাই, বয়স্ক মানুষ বলে আমি একটু ভিতরের দিকে ঢুকে ছাড়তে এলাম। আমাকে উল্টে ফাঁসি দিয়ে চলে গেল, মিথ্যে বললো। আমি এরকম বলিনি যে আমি ঢুকবো না, বললাম যে যতটা পর্যন্ত টোটো ঘোরাতে পারবো ততটা পর্যন্ত নিয়ে চলবো। হ্যাঁ অ্যাভেলেবেল টোটো যায়। এলাম, এখন এই হচ্ছে, না হলেও 20 মিনিট আটকে রয়েছি এই গলি সেই গলি দিয়ে, বেরোনোর চেষ্টা করছি, যাচ্ছি এখন আরেকটা গলি দিয়ে, দেখি সামনে যদি চওড়া রাস্তা পাই, অ্যাটলিস্ট টোটোটা ঘোরাতে পারবো। তারপরে না, অনেক জায়গায় আছে সাইকেল যাওয়ার গলি, আমাকে থাকার বাদ দাও। এমনি মুড অফ রয়েছে কদিন থেকে। আর इतनी खुशी मुझे आज तक नहीं हुई। এলাম কোথায় ঘন্টা, রাস্তায় তো চিনতে পারছি না। তুমি একা একা কি করছিলে সকাল থেকে? এই বাবা এখন চলে এসেছি, বলো এবার কোলে এসো, কোনে বসো কি
এই বাবা কি ছয় বাচ্চা তো এইমাত্র সবে স্নান করে বসলাম, এখনো পর্যন্ত চুল ভিজে রয়েছে। আর যে কথাটা তোমাদেরকে বলছিলাম সেটাই ভাবলাম যে বলতে বসি। দেখো, আমি বেসিক্যালি বরাবরই যেটা করে এসেছি আমার চ্যানেলে, যে আমার ইচ্ছা মতো কাজকর্ম করে এসেছি। যে আমার যখন ইচ্ছা হয়েছে আমি গেয়েছি, আমার যখন ইচ্ছা হয়েছে আমি নেচেছি, আমার যখন ইচ্ছা হয়েছে যে এটা দেখাবো আমি দেখিয়েছি। কিন্তু ইউটিউবের একটা গাইডলাইন ছিল যেটা আমি জানতাম না, সেটাই একটা বিভৎস বড় ভুল হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলের জন্য, এবং যার জন্য আমাকে সাফার করতে হচ্ছে এই মোমেন্টে। এমন একটা সিচুয়েশানে এসে দাঁড়িয়েছে এখন, যেখানে দাঁড়িয়ে আমার ইউটিউব আর্নিং অনেকটা ড্রপ করে যেতে পারে। তার কারণ হচ্ছে, যেটা ড্রপ করে যেতে পারে বলতে, অনেক ভিডিও আমার, তোমরা জানো, যারা আমার রেগুলার অডিয়েন্স জানে যে আমি প্রচুর ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি, গান গাইতে থাকি, এই করতে থাকি সেই করতে থাকি। আমি রোজ, মানে এই লাস্ট দুদিন ধরে কি হয়েছে, ঘুম থেকে উঠছি অ্যান্ড দেখছি ইউটিউব মেল কপিরাইট গাট করে কপিরাইট পড়ছে প্রত্যেকটা ভিডিওতে। পুরোনো আচ্ছা বড় বড় ভিডিও যেগুলোতে তোমরা আগে দেখে বলেছো দাদা দারুণ হয়েছে, সেই ভিডিওগুলো যদি এখন দেখতে চাও দেখবে তার মাঝখান থেকে অনেক পোর্শন ট্রিম করে কেটে বাদ দিয়ে দিয়েছি। কিউএনএতে যেরকম কপিরাইট রেখেই দিয়েছে, আমি ক্লেম করলাম যে না এটা নয়, মানে আমি যে পারপাসে আমাকে দেখানো হচ্ছে যে আমি ইউজ করেছি, আমি সেই পারপাসে ইউজ করিনি। বাট হু কেয়ার্স ম্যান। আমি যেটা ভুল করেছি কি জানো, আমি যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক চুজ করতাম, অবভিয়াসলি আমি তো আর মিউজিক কম্পোজার না যে নিজের মতো করে বানাবো, বাট আমি কি করতাম যে ইউটিউবে গিয়ে সার্চ করতাম যে কপিরাইট ফ্রি মিউজিক, রাইট? তো এই কপিরাইট ফ্রি মিউজিক থেকে আমি মিউজিক ডাউনলোড করতাম অ্যান্ড যেটা আমার সুইটেবল মনে হতো সেটা আমি ব্যাকগ্রাউন্ডে বসাতাম। ভাই, কপিরাইট ফ্রি মিউজিকেও কপিরাইট মারছে। মানে যদি তোমার চ্যানেল বাই এনি চান্স কোনোদিন, আজকে ধরো তুমি ইউজ করছো, তোমার চ্যানেল কালকে গিয়ে মনিটাইজ হয়ে গেল, তখন তোমার ভিডিওতে কপিরাইটটা মারবে। যখন দেখবে যে তাদের মিউজিক ইউজ করে তুমি তোমার চ্যানেল থেকে আর্ন করছো, তখন মারবে কপিরাইট। তুমি ভাবছো যে আজকে এগুলো আমি ইউজ করছি, বেঁচে যাচ্ছি, কিচ্ছু বাঁচছো না ভাই, কালকে খাবে। আজ যদি না খাও কালকে খাবে। আমার সাথে সেম জিনিসটা হয়েছে ভাই। আমার অনেক পুরোনো ভিডিওতে কপিরাইট পড়ছে এখন। আমি তো ভয়ে রয়েছি, আমি জানিও না কোন ভিডিওতে কোথায় আমি কি মিউজিক ইউজ করেছি। এবার এই কপিরাইট খেতে খেতে বাই চান্স এই 2-3টে স্ট্রাইক খায় ভাই, 3টে স্ট্রাইক চ্যানেল শেষ। আমার অবস্থা বুঝতে পারছো? আমি এখন এই চাপ খেয়ে রয়েছি। বাট মি পজিটিভ তো আছি। কী বা হবে খুব বেশি হলে, এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে রয়েছি। বাট ওপরওয়ালার উপরে বিশ্বাস আছে, ভরসা আছে, আমার মেহনতের উপরে আমার ভরসা রয়েছে, আমার সৎ পথে থাকার উপরে আমার ভরসা রয়েছে। আমি এটা কেন বললাম, যে দেখো আমার একটা বিভৎস বড় ভুল এখানে হয়েছে, যে মান্নাদা পরে বলে যে ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক নেওয়া উচিত ছিল, আর রয়্যালটি ফ্রি মিউজিক নেওয়া উচিত ছিল, কপিরাইট ফ্রি না। বাট আপাতত আমি ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক নেব এটুকুই ভেবেছি। কিন্তু আমার ওই একটা সামান্য ভুলের জন্য ভাই আমাকে যা পেনাল্টি দিতে হচ্ছে, বসে বসে আমাকে যে পেনাল্টিটা দিতে হচ্ছে ভাই, যে যন্ত্রণাটা হচ্ছে আমার ভিডিও কপিরাইট আসছে, পোর্শনগুলো কেটে কেটে বাদ দিয়ে দিতে হচ্ছে, ট্রিম করে বাদ দিয়ে দিতে হচ্ছে, এডিট করে। মানে ইউটিউবে আপলোড করার পরেও যখন কপিরাইট খাবে, তোমাকে দেখিয়ে দেয় যে এই পার্টিকুলার পোর্শনটাতে মিউজিক রয়েছে, এটাতে ওড়াতে হবে। বা যদি না ওড়াও তাহলে মানে হয় ট্রিম করে বাদ দিতে হবে, নাহলে ওটাকে সাইলেন্ট করে দিতে হবে, কিছু একটা করতে হবে। তো আমি সাইলেন্ট করে কী হবে, বেকার বাজ লাগবে, আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি ভাই। যখন এডিট করি তখন তো আর সেই জন্য এডিট করিনি যে ওগুলো কেটে কেটে বাদ দেবো বলে, সবটার একটা মোমেন্টাম আছে, ব্রেক করছে। পরে ভিডিওগুলো যারা দেখবে সে বলবে যে কী বাজে ভিডিও বানাতো। আমার সব মিলিয়ে খারাপ লাগছে। বাট যাই হোক, ছাড়ো, বাদ দাও, তোমরা তোমাদের মতো করে ভাবছো ভাই। বাট যারা আমার কোর অডিয়েন্স তারা জানে, তারা আমাকে জাজ করে না, তারা আমার উপর ভরসা রাখে, এইটুকুই আমার বিশ্বাস। আর এখন একটু বাইরের দিকে যাব, কিছু কেনাকাটা করবো অ্যান্ড তারপরে বাড়ি আসবো, বাকি ব্লগটা এডিট করবো। শর্টসের মধ্যে আজকে আমি র্যাপ করেছি, মানে আগের দিন রাত্রে তোমরা দেখে নিয়েছো সেটা। তো চলো ভাই আগে বাড়তে। এডিট ফেডিট সব কমপ্লিট করলাম, করে ভাবলাম একটু বাইরের দিকে যাই। তোমাদেরকে বলছিলাম যে বাইরে বেরোবো। তো সুন্দর একটা ওয়েদারে সাইকেল চালাচ্ছি। জানোই তোমরা, যখন আমার মুড ফুড অফ থাকে তখন সাইকেল চালাই ভাই, মজা লাগে। তো তখনই দেখলাম যে রাস্তার ধারে এই জায়গাটা, যে এইখানটায় দাঁড়িয়ে চাঁদটাকে দেখতে আলাদাই লাগছে, একবার দেখে নাও। আর এই হচ্ছে চাঁদটা, আর জল রয়েছে এখানে একটু, এখানে ওই শ্যাডোটা পড়েছে, দেখতে আলাদাই লাগছে। আর আমি এটাই বসে বসে দেখছিলাম, ঝিঝি পোকার ডাক শুনছিলাম, আর বাইপাস থেকে গাড়িগুলোকে যেতে দেখছিলাম। ভাই সাবাস, আলাদাই লাইফ ভাই, ক্যা বাত হ্যায়। যখন আমি খুব ডাউন ফেজে ছিলাম তখন একসময় ইউটিউবে ভিডিও বানাতে বানাতে কেঁদেও ফেলেছি তোমাদের সামনেই। তো সব কিছু তোমাদের সামনে আমার খোলামেলা ছিল, তো আমি কখনোই কিছু লুকোইনি ভাই তোমাদের থেকে। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে
মাঝে মাঝে আমিও ডিমোটিভেট হই ভাই, যখন তোমরা বলো না যে দাদা অহংকার বেড়ে গেছে, কমেন্টসে রিপ্লাই দিচ্ছ না। বিশ্বাস করো, মন থেকে তো রিপ্লাই দিই না সেই ধরনের কমেন্টসগুলো, যারা আমাকে এরকমভাবে থ্রেট করে যে যদি রিপ্লাই না দাও তাহলে আনসাবস্ক্রাইব করে দেবো। দেখো ভাই, আমি সত্যি ভয় পাই না যে আনসাবস্ক্রাইব করে দেবে কি দেবে না, বাট আমার খারাপ লাগে যে কোথাও গিয়ে তো তোমরা সাবস্ক্রাইবার, হয়তো অ্যাটেনশন পাওয়ার জন্য এটা করছো, কিন্তু বিশ্বাস করো যে রিপ্লাইটা আমি তখন করি একদম মন থেকে করি না, ঠিক আছে জানো ভালো। এইরকম করে যে মেন্টালি যে হ্যারাস করে সে কখনো ভাই হতে পারে না, সে কখনো সাপোর্টার হতে পারে না, তাই আমি বিলিভ করি না। আমার মনে হয় যে বিরক্ত করো তো করো, সেটাই হয়তো তোমাদের ভালোবাসা, কিন্তু আমি কানেক্ট করি না ভাই। যারা আমাকে খুব ভালোভাবে কমেন্ট করে, অনেকে তো এরকম আছে তারা কমেন্ট করেও না, আমি এরকম বলছি কমেন্ট ডেফিনেটলি করো, আমি রিপ্লাইও তো সবাইকে করি, কিন্তু একটু বোঝো যে একটা মানুষ একা সব কন্টেন্টগুলো বানায়, ক্রিয়েটিভলি কিছু ভাবার চেষ্টা করে, নতুন নতুন কিছু বানানোর চেষ্টা করে, আর সঙ্গে এডিটটাও কিন্তু একা হাতে করে, সঙ্গে টোটোটাও চালায়, সঙ্গে অন্যান্য ফ্রিল্যান্স করে নিজের পকেটের টানটাও মেটায়, তার মধ্যে তোমরা আমাকে এই এলিগেশনগুলো দাও যে দাদা কমেন্টসে রিপ্লাই দাও না কারণ ঘ্যাম বেড়ে যায়। আমি তো আমার পার্সোনাল লাইফের কথা বললামই না, আমার ফ্যামিলিকে সময় দেওয়ার কথা, আমার পার্সোনাল লাইফে যেখানে যেখানে সময় দেওয়া উচিত সেসব কথা বাদই দিলাম। জানি না কোন হিসাবে বলো, কি ভেবে বলো, খারাপ লাগে ভাই। এই দেখো, আমি রাস্তার ধারে কি দেখতে পেয়েছি, এটার নাম হচ্ছে বিশ্বাস ফার্নিচার, যেই দোকানটা বন্ধ হয়ে গেছে। নাম বিশ্বাস দিয়েছিল কিন্তু কেউ বিশ্বাস করেনি বেচারাকে, তো বিশ্বাসেরই অভাবে মানুষ ওর ফার্নিচারকে বিশ্বাসই করেনি আর কি, শুধুমাত্র বিশ্বাসের অভাবে বিশ্বাস ফার্নিচার অবিশ্বস্তভাবে বন্ধ হয়ে গেল ভাই। তোমরা কিছু বলতে চাও এই ব্যাপারে? বলে কেন, আমার কিছু যায় আসে। হ্যাঁ, আরেকজন খেটে খাওয়া মানুষ কিনা প্রচুর স্বপ্ন নিয়ে নিশ্চয়ই বাড়ি যাচ্ছে যে আজকে যেটুকু টাকা ইনকাম হয়েছে খেয়ে পড়ে শান্তিতে বাঁচতে পারবো, কালকে আবার কালকেরটা খাবো, এরকমই চলে ভাই। ইদানিং যে জিনিসটা ঝোঁক খুব বাজেভাবে মাথায় চেপেছে, আগেও ছিল ভালো লাগতো, হিপ হপ মিউজিক আমার বরাবর পছন্দ ছিল, কিন্তু এখন ইচ্ছা করছে যে আমিও একটু করি, যে ব্যাপারটায় কোনো আইডিয়া নেই আমার। হিপ হপ হচ্ছে এক ধরনের প্রতিবাদ, আমি যতটুকু জানি, যতটুকু যা এক দুদিনে একটু ঘেঁটে দেখলাম, যে এক ধরনের প্রতিবাদের ভাষা হয়েছিল হিপ হপ, কারণ হিপ মানে তোমরা জানো, আর হপিং করে সেটা চলা। তো যারা হিপ হপ নাচে যার জন্য, তারা কিন্তু স্ট্রেট দাঁড়ায় না, তারা হিপটাকে একটু বেঁকি অ্যান্ড বডি লুজ করে দাঁড়ায়, হপিং করতে থাকে সারা। যে র্যাপ অ্যাকচুয়ালি এসেছিল, প্রতিবাদের ভাষা হচ্ছে র্যাপ, সেখান থেকেই র্যাপের শুরু। যেটা অ্যাকিউরেট র্যাপ, যেটা যে কারণে র্যাপ শুরু করা হয়েছিল, সেটা কিন্তু করে এখনো পর্যন্ত বিগ বসে যে রয়েছে ছেলেটা নেজি, যাকে নিয়ে গালি বয় সিনেমা হয়েছিল। তো আমি একটু এক্সপ্লোর করছিলাম ওই ক্যারেক্টারটাকে নিয়ে, যে লোকটাকে দেখে খুব ডিপ মনে হয়েছিল, কারণ কস্তুরী রেগুলারলি বিগ বস ফলো করে, তো ওই কিছু কিছু এরকম পাঠাতো আমাকে রিল ফিল, সেখানে দেখতে দেখতে এই লোকটাকে দেখে না আমি, এই এক মিনিট, একে তো আমি দেখেছিলাম কোথাও অনেক ছোটোবেলায় ভাই, তখন ইউটিউব চালু ছিল না, ওই বন্ধুদের ফোন থেকে শেয়ার করে করে ভিডিও নিতাম, তখন প্রথম একটা অদ্ভুত ধরনের মিউজিক শুনেছিলাম, আমি বুঝতে পারিনি, মনে হচ্ছিল যেন কবিতা বলছে, এত ফাস্ট ফরওয়ার্ড কেন ভাই, কি জন্য? সেটা ছিল নেজির প্রথম ভিডিও, যেটা ভাইরাল গেছিল ভাই। তখন এত ইন্টারনেট ফাস্ট ছিল না, কিছু ছিল না, বাট ভাইরাল সেই যুগে, বোঝো। র্যাপটা একবার শুনে দেখো, র্যাপটার নাম হচ্ছে আফাত, ঠিক আছে? ওইটা হচ্ছে র্যাপ, যে সমাজের কথা বলে, মানুষের কথা বলে। তো আমিও একটু চেষ্টা করছি, নতুন ঝোঁক চেপেছে, দেখা যাক কতদূর কি হয়। ও, আজকে যারা শর্ট দেখেছে তারা তো জানোই যে আমি নিজের প্রথম একটা এক্সক্লুসিভ ফালতু র্যাপ দিয়েছি।